একটা সংকটময় সময় অতিবাহিত করছি, প্রতি মুহূর্ত উদ্বেগ বাড়ছে উৎকণ্ঠা। বিশ্বের বুকে প্রতি মুহূর্ত প্রাণহানি বেড়েই চলেছে, কারণ একটাই, কোভিড-19 মহামারী। আর এই মহামারীর সময় যদি সুস্থ থাকতে হয়, বিজ্ঞানীরা অভিজ্ঞজনেরা আগেই বলেছেন মাস্ক পরতে হবে, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। এই সামান্য বিষয়টুকু মানলেই হয়তো অনেকে মিলে সুস্থ থাকতে পারবো, সচেতন থাকতে পারবো, সাবধান থাকতে পারবো। তবুও যদি সংকটের এই সময় কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে করোনা হেল্প ডেস্ক আপনার জন্যই। শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টায় যমুনা টেলিভিশনে শুধুমাত্র আপনাদের জন্য প্রচারিত হচ্ছে, যাতে করে আপনারা ফোন দিয়ে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেতে পারেন, কিংবা লিখে ফেলতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে লাইভ স্ট্রিমটি যাচ্ছে তার নিচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বন্ধুরা আছেন, আমাদের অনুরাগীরা আছেন, দর্শকেরা আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে দয়া করে ফিডটি শেয়ার করে দেবেন, তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকে হয়তো তার স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবের। আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আরও 24টি পরিবার গেল 24 ঘন্টায় তাদের স্বজন হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছে 1049 জন। করোনায় এখন পর্যন্ত দেশে মোট প্রাণহানি 7452 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,650টি, সেখানে শনাক্তের হার 8.29%। এ পর্যন্ত মোট শনাক্ত 5,09,148 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,473 জন। মোট সুস্থ এখন 4,51,961 জন। মৃত 24 জনের মধ্যে 16 জনই পুরুষ। যে বিষয়টি প্রতিদিন বলি, আজও বলছি, বলতেই থাকবো যতদিন পর্যন্ত বিশ্বাস করব যে আপনারা আমাদের উপর আস্থা রাখছেন, আর তা হলো নিয়মিত জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে একদমই ভোলা যাবে না। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন। আপনার রোগের বিস্তারিত বা স্বাস্থ্য সমস্যার বিস্তারিত আপনারা জানাতে পারেন। প্রিভিয়াস যদি কোনো টেস্ট থাকে, সেই টেস্টের রিপোর্ট আমাদের জানাবেন। এর মধ্যে একজন দর্শক আমাদের ফোনও দিয়েছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার বয়স 42। সিদ্দিক ভাই, বলুন কি হয়েছে? আমার আপনার ওই রক্ত চর্বি ছিল বেশি আর কি। আচ্ছা, কোলেস্ট্রল ছিল? জি, কোলেস্ট্রল ছিল। কোলেস্ট্রল ছিল, হ্যাঁ। জি। এন্ডোকাল 50 প্লাস খাইতাম ডেইলি একটা করে, এখনো খাইতেছি আজকে প্রায় 5-6 বছর। কি ওষুধ খাচ্ছেন? এন্ডোকাল 50 প্লাস। এমডোকাল 50 প্লাস। জি, আচ্ছা রেগুলার মানে ডেইলি একটা করে সকালে খাই আচ্ছা নাস্তার পরে। আচ্ছা আর ওই যেদিন না খাই বা একটু গ্যাপ গেলে মাথা ঘুরায়। মাথা ঘোরায়? এমনি প্রেসার সবসময় 130/180 থাকে। 130/80 থাকে। আচ্ছা, এখন কি সমস্যায় ভুগছেন? ওষুধ না খেলে অস্বস্তি হয়, তাই তো? হ্যাঁ, জি জি, এটাই। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর আর এটা কি রেগুলার খাবো কিনা, ওষুধটা কি রেগুলার খাইতেছি যে এটা খাবো কিনা, চলবে কিনা এটা? আচ্ছা, ওষুধটা রেগুলার এমডোকাল 50 প্লাস 50 রেগুলার plus। চলবে কিনা? আচ্ছা, আর আরেকটু বলেন যে হাঁটাহাঁটি করলে বুঝি কোনো চাপ হয় কিনা, অথবা কোলেস্ট্রলের মাত্রা কত বলতে পারবেন? কোলেস্ট্রল মাত্র লিমিট প্রোফাইল আমি ইদানিং আর টেস্ট করি নাই, আরো আগে করছি আর কি। আচ্ছা, হাঁটাহাঁটি করলে বুকে কোনো চাপ হয় কিনা? হাঁটাহাঁটি করলে একটু মানে অস্থির অস্থির লাগে আর কি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি প্রফেসর মোস্তফা জামান। জি, সেটা হলো যে ওনার যে ওষুধটি খাচ্ছেন, ওষুধটি খেতে থাকবেন। যেহেতু ওষুধ খেয়ে তিনি ভালো আছেন, আমরা বলবো ওষুধ বন্ধ করবেন না। অনেকেই মনে করে থাকেন যে ওষুধ আসলে খেয়ে বন্ধ করতে হয়। প্রেশার যদি একবার ধরা পড়ে, এটি সারা জীবনের জন্য খেতে হয়, যদি কোনো কারণে ডায়রিয়া অথবা লুজ মোশন না হয় এবং তিনি ওষুধ থেকে ভালো আছেন। যদিও তার প্রেশার 130/80, আমি বলবো ওষুধ তিনি নিয়মিত চালিয়ে যাবেন, এটা বন্ধ করবেন না। এবং আমি মনে করি ওষুধটি বন্ধ না করে চালিয়ে গেলে তিনি ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ফারিয়া সুলতান আমাদের প্রশ্ন করেছে নীলুফারের নানুর জন্য, যার নাম নীলুফার, বয়স 67, ওজন 51 কেজি, ডায়াবেটিস খাওয়ার আগে 5.6 এবং খাওয়ার 2 ঘন্টা পর 7.9 মধ্যে থাকে, প্রেশার 120/70। বর্তমানে ওষুধ খাচ্ছেন কমেট 500 হাফ করে সকালে এবং রাতে। অলমেসান প্লাস খাচ্ছেন 20 মিলিগ্রাম, রাতে একটি, বিসলল 2.5 মিলিগ্রাম, সকালে একটি, মোনোক্যাস্ট 10 মিলিগ্রাম, রাতে একটি, কুরভা 75, রাতে একটি, কর্ডিক্যাল
দুপুরে একটি। এখন সমস্যা, গত 1 মাস ধরে গলায় কফ জমে থাকে, বুক তার ভার ভার লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পায়ের রগে টান খায়, পিঠে মেরুদণ্ডের বাম পাশে খোঁচা দেয় এবং জ্বালাপোড়া করে। মাঝে মাঝেই ওই জায়গা চুলকায়। গলায় কফ আছে কিন্তু বের হয় না। প্রফেসর মোস্তফা জামান। আমি প্রথম অংশটি শুনতে পারিনি, একটু বলবেন কি? নীলুফারের জন্য প্রশ্ন করা হয়েছে, যার বয়স 67, ওজন 51 কেজি, ডায়াবেটিস খাবার আগে 5.6, খাওয়ার 2 ঘন্টা পরে 7.9 এর মধ্যে থাকে, প্রেশার 120/70, ওষুধ খাচ্ছেন কমেট, অমলিসান প্লাস, বিসলল, মনোকাস্ট, কোরভা 75 এবং কোরালক্যাল ডি। গলায় কফ জমে আছে এখন গত 1 মাস ধরে। হ্যাঁ, যে আসলে তার প্রেশার বাকি সবকিছুই ভালো আছে। আমি বলবো তার জন্য মনোকাস্ট খাচ্ছেন, একটু এই শীতের সময় স্টিম গ্রহণ করেন, পানির যে গরম পানির ভাব, এটা তাকে অত্যন্ত সাহায্য করবে, এটি গ্রহণ করবেন। পাশাপাশি যদি মনে করেন যে তার গলায় কফ জমে আছে, মিউকুরিন সিরাপ এটি 2 চামচ করে 2 বেলা খাবেন। ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম এটি প্রতি রাতে একটি করে আগামী 15 দিন খাবেন। আরো একটু ভালো হয় যদি সিরাক্সিন এইচএফএ একটি ইনহেলার তিনি 2 চাপ 2 বেলা ব্যবহার করতে পারেন, তাহলে তিনি অনেক অনেক ভালো থাকবেন। আশা করছি ঠান্ডা ধুলোবালি থেকে দূরে থাকবেন। আর বাকি যেসব ওষুধ খাচ্ছেন সবই চলবে। তার রক্তচাপ সহ অন্যান্য সমস্ত যে তার প্যারামিটার বলেছেন প্রত্যেকটি ভালো আছে, ভয়ের কোনো কারণ নেই। শুধু ঠান্ডা এবং ধুলোবালি এড়িয়ে চলবেন। আর গলায় যে কফ জমে থাকে এটা অ্যালার্জি থেকে হচ্ছে। মনোকাজ খাচ্ছেন, আমি যে পরামর্শ দিয়েছি, ওষুধগুলো দিয়েছি, যদি এগুলো গ্রহণ করেন তাহলে তিনি আরো ভালো থাকবেন। আমি তার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের সাথে আমরা কথা বলতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম বসে সদরগঞ্জ থেকে বলছি। জি ভাই, বলুন। আমার একটা মেয়ে 6 মাস বয়স, 8-9 দিন পর্যন্ত কাশ আর সর্দি। আচ্ছা, ওষুধ খাওয়াচ্ছে আপনার টোফেন, ইলসাল আর এলসেট। জি। কাশটা সর্দি কমতেছে না। কাশিটা কমছে না, জি তাই তো? আচ্ছা, আমরা একটু জি। প্রফেসর ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। জি, ওষুধের নামগুলো একটু বলবেন আবার। টোফেন, টোফেন, কিলসা 1, কিলসাল আর হলো আপনার এলসেট। জি জি, আচ্ছা জি। কাশটা ওর কি কোনো জ্বর আছে কি? না স্যার, জ্বর নাই, শুধু শেষ সাথে দিয়ে কাশটা বেড়ে যায়। নাক নাক দিয়ে কি পানি পড়ে? নাক দিয়ে পানি পড়ে না, হ্যাঁ নাক দিয়ে পানি পড়ে স্যার। পরিবারের কারো কি অ্যালার্জি আছে? বাবা মা দাদা নানা? জি আছে, আমাদের আছে, আমার আর আমার বাচ্চা অ্যালার্জি। জি জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা উত্তরটি দিচ্ছি। আসলে এই সময়ে যেটা হচ্ছে যে একটা তো শীত এসেছে, আবার এই সময় কিন্তু আবার অ্যালার্জির পরিমাণও বেড়ে যায়। দুটো মিলেই কাশি সর্দিগুলো যেতে একটু সময় লাগে, সেজন্য মা বাবার উদ্বিগ্ন হয়ে পড়েন। এই ক্ষেত্রে আসলে তাই হয়েছে। এই উদ্বেগ উৎকণ্ঠা ওনার কণ্ঠতেই বোঝাই যাচ্ছে, যেটা কিন্তু আমরা প্রতিদিন বলছি যে কি কি করতে হবে, যে ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, এগুলি থেকে দূরে রাখতে হবে। এবং যারা তাকে লালন পালন করবে তারা যেন অবশ্যই সাবান দিয়ে অবশ্যই নিজের হাতটা পরিষ্কার করে নেয়। গুমোট বন্ধ ঘরে রাখা যাবে না। যখন একটু রোদটা উঠবে 1টা-2টার দিকে, 1 ঘন্টার জন্য সব দরজা জানলা একটু খুলে দিন। স্যাঁতসেঁতে আবার এই কাশিটা কিন্তু বাড়ে। আপনি যেটা করবেন যে অবশ্যই 1 দিন পর পর গোসল করাবেন। পাউডার ব্যবহার করবেন না, তাতে কাশি বেড়ে যায়। অনেকে কাজল দেন, সেটাতেও কিন্তু কাশি বেড়ে। এই জিনিসগুলো একটু মেইনটেইন করবেন। আপনি যেটা করবেন যে ব্রঙ্কোলাক্স অথবা ব্রোডিল, সালটোলিন, অর্থাৎ এই জাতীয় যেগুলি সালবিউটামল জাতীয় যেকোনো একটি ওষুধ আপনি ব্রোডিল খাওয়াতে পারেন। সেটা 1/2 চামচ করে 3 বার। আপনি 10 থেকে 15 দিন একটু আপনি খাইয়ে যান। আর সর্দির জন্য যেটা করবেন, এই বয়সের জন্য এন্টিস্টা এই সিরাপটা ভালো কাজ দেয়। আপনি এটা 1/2 চামচ করে 3 বার খাওয়াবেন 5 থেকে 7 দিন। খুব এইটা কিন্তু আবার বেশি দিন খাওয়ানো যায় না। কারণ সর্দিটা ঘন হয়ে কাশিটা আবার বেড়ে যায়। নাক যদি বন্ধ হয়ে যায়, আফরিন এই নেজাল ড্রপটা 0.025% একটু দিতে পারেন। যদি জ্বর থাকে তাহলে নাপা অথবা এইস 1 চামচ করে 3 বার দিবেন। এগুলো দিলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ভালো ফল পাওয়া যায়। তবুও যদি দেখা যায় না 5-7 দিন হয়ে গিয়েছে, একেবারেই কিছু হচ্ছে না, তখন আমরা বলছি কিছু কিছু ক্ষেত্রে এজিথ্রোমাইসিন যেকোনো একটা, যে জিমেক্স অথবা এজেড, এগুলো আপনি 2 ml যদি প্রতিদিন একবার খাওয়ান, তাহলে দেখবেন যে 5-7 দিন খাওয়ালেই আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু নিয়মগুলি মানতে হবে। নিয়ম যদি না মানেন, তাহলে যে এই সর্দি কাশিগুলি কিন্তু চলতেই থাকবে, কিংবা কয়েকদিন পর আবার হবে। সুতরাং শুধুমাত্র ওষুধের উপর নির্ভর না করে একটু নিয়মগুলি যদি মেনে চলেন, আপনার বাচ্চার জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাকে। মেহেদী হাসান আমাদের লিখেছেন, প্রশ্নটি নিব, তবে তার আগে একজন দর্শক আছেন, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্মৃতি সরকার বলছি, নরসিংদী থেকে। জি আপা, বলুন। টেলিভিশনের আমি- ভলিউমটি দয়া করে কমিয়ে দিবেন।
হ্যাঁ, আমার কমন হয়েছে। জি। আমি ফোন পর্যন্ত কল করেছি কিছুদিন আগে। আমি মেসেঞ্জারে মেসেজ করেছিলাম যে আমার সিজার হওয়ার 3 মাস পর ব্লিডিং হইতেছে আর কি। আচ্ছা। তারপর ম্যাডাম বলছিল একটা আলতা করার জন্য। আলতা করছি, মানে বলছে রিপোর্ট ভালো আছে, কিন্তু বলছে যে ডান পাশে কিডনিতে 1.62 পরিমাণে পানি আছে। তখন আমার আবার মানে প্রস্রাব ইনফেকশন ধরা পড়ছিল। আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমার ইনফেকশনটা ছিল প্রায় সময়, যখন টেস্ট করতাম তখন ইনফেকশন আসতো। বর্তমানে আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে মানে প্রচুর সারাপ চাপ যেতেছে, তারপরে মাথা খারাপ লাগে, মাথা ঘুরায়, এরকম আর কি। আর আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার পেটের মধ্যে কি নড়াচড়া করতেছে, কি এরকম একটু অন্যরকম একটু ভালো মানে লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী। জুবাইর, আপনাকে একটু রিপিট করতে হবে সংক্ষেপে, কারণ ওনার প্রশ্নটি আমার এখানে ক্লিয়ার শোনা যায়। ওনার সি সেকশনের পরে ওনার ব্লিডিং 3 মাস হয়েছে। এরপরে তাকে একটা আলট্রা করতে আপনি বলেছিলেন। আলট্রা করে দেখেছে যে রাইট সাইডে ফ্লুইড জমা হয়েছে, এবং এখন তার যে বিষয়টি, এখন তার এই সেন্সেশন হয় তার পেটের মধ্যে কিছু একটি ঘুরপাক খাচ্ছে, নড়াচড়া করছে আসলে মূলত, এবং একই সাথে তার হোয়াইট ডিসচার্জ যাচ্ছে প্রচুর পরিমাণে, তার মাথাও ঘুরছে। এটি আসলে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এই চিন্তা করার কারণ যে এখন কি ঘুরপাক খাবে, কারণ অলরেডি ডেলিভারি হয়ে গেছে, যার ফলে নতুন করে যদি আপনার প্রেগন্যান্সি হয়, নতুন কোনো শিশুর যদি আগমনের ঘন্টা থাকে, সেটা ঘুরপাক খাওয়ার কথা আছে, সেরকম তো কিছু ঘটছে না। বাড়িতে কি হয় যে আমাদের পেটে অনেক সময় গ্যাস জমে। গ্যাস জমে আমাদের অনেক রোগীরা এসে বলে যে ম্যাডাম সারাক্ষণ পেটের মধ্যে কি জানি নাড়াচাড়া করে। তো সেই সময় আমাদের যেটি হয় যে আমাদের যে বিভিন্ন তন্ত্রগুলো থাকে সেগুলোর মুভমেন্ট আমরা অনেক সময় এই ধরনের মুভমেন্ট চিন্তা করি। অতএব এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি গেল প্রথম পার্ট আপনার। সেকেন্ড যে পার্টটি আপনার হোয়াইট ডিসচার্জের জন্য কিন্তু অনেকের মাথা এরকম ঘুরপাক খায় বা ঘোরায়। আর 3 মাস হয়ে গেছে সিজার হয়েছে, কোনো ইনফেকশন যদি ওরকম থাকতো তাহলে হয়তো ব্লিডিং অনেক বেশি হতো বা দুর্গন্ধযুক্ত হোয়াইট ডিসচার্জ হতো। এখন আপনি সিম্পল একটা অ্যান্টিবায়োটিক নিতে পারেন, যেটা খুব সেফ, এটা আপনার জন্য নেওয়া সম্ভব আছে। আপনি বাজারে ক্লিন্ডামাইসিন জাতীয় বিভিন্ন ওষুধ পাওয়া যায়, ক্যাপসুলেতে 300 মিলিগ্রাম, একটা করে 2 বেলা আপনি 7 দিন নিতে পারেন। আর গাইনোমিক্স বিটিটা আপনি মাসিকের রাস্তায় ব্যবহার করতে পারেন, এটা আপনাকে কাজে দিবে। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটি, দুশ্চিন্তা দূর করতে হবে। আর যে একটু ফ্লুইড জমে আছে, এটা আসলে অনেকেরই থাকতে পারে। আমরা পোস্ট অপারেটিভ অনেক কেসে এরকম মাইনর কিছু ফ্লুইড জমে থাকা এটা পাই, এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। কিন্তু যে নিয়মগুলো মানা, যেমন সিজারিয়ান সেকশন হলে আমরা বলি 1.5 মাস ভারী কাজ না করা, সেটা আপনি মেনেছেন কিনা। 3 মাস মোটামুটি একটু বিশ্রামে থাকা, যতটা রক্ষা করা যায়। এবং এখন যেহেতু আপনি ব্যাক করবেন নরমাল একটা লাইফে, বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে, কিন্তু তারপরে কন্ট্রাসেপশনের জায়গাগুলো চিন্তা করতে হবে, কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন, কি করবেন। অতএব সবকিছু যদি আপনি ম্যাথ করেন, তাহলে আমার কাছে মনে হয় যে খুব বেশি সংকটের কোনো জায়গা নেই। আপনি এই যাত্রায় আসলে ভালোই আছেন। এই নিয়মগুলো মানলে হয়তো আরেকটু বেশি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। নাম হয়েছে সাজেদা। জি। আমরাই থেকে। জি আপা, বলুন। বয়স হলো শিশু জি। রায়ের নাম। আচ্ছা বয়স হয়েছিল 4 বছর 4 মাস। আচ্ছা তার 3 দিন যাবত ঠান্ডা লাগছে। আচ্ছা এখন সাথে কাশি আছে। আচ্ছা ওষুধ দিছে, ওষুধ খাওয়াইতে পারতেছি না। মানে ওষুধ খাইতে চাই না, ওষুধ খাওয়াইতে গেলে বমি করতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর ডাক্তার, আমরা ডাক্তার দেখাইছিলাম এর আগে, সে বলছে যে তার ঠান্ডা আগে থেকেই। আচ্ছা তো এখন তার মা, আমি তার নানু হই, জি। তার মা গ্যাস দিতে চাইতেছে না। গ্যাস দিলে কি কোনো সমস্যা না, নাকি? আচ্ছা, নেবুলাইজ করলে কোনো সমস্যা কিনা বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, ওর কি একবার শব্দ হয় কিনা, অনেক সময় ঘর ঘর শব্দ বা এমন কি হয়, বিশেষ করে সকালে হ্যাঁ। কিংবা রাতে? শব্দ হয় এবং রাত্রে ঘুমাইতে পারে না, কান্না করে উঠে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবারের কারো কি অ্যালার্জি আছে? হ্যাঁ, ওর মার ও বাবা দুজনের অ্যালার্জি আছে। আচ্ছা, কোনো কি জ্বর আছে সাথে? না না, জ্বর নাই, শুধু কাশ আর ঠান্ডা, নাক দিয়ে পানি জি পড়তেছে। জি জি, আপনাকে ধন্যবাদ। জুবাইর, উত্তরটা কি এখন দিব? আমরা এখন উত্তরটা নিতে চাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে আপনি কিন্তু বলেছেন যে ঘর শব্দ করছে, এই ধরনের আমরা ডাক্তারি ভাষায় যেটাকে রংকাই বলে থাকি। এইসব ক্ষেত্রে দেখা যায় যে যদি নেবুলাইজ করেন, আপনি খুব ভালো কিন্তু উপকার পাবেন।
অনেকে যেটা হয় যে নেবুলাইজ নিয়ে এক ধরনের ভীতি রয়েছে, এটা দিয়ে কোনো সমস্যা হবে কিনা, এটাতে একটা ডিপেন্ডেন্সি চলে আসবে কিনা, যে একবার গ্যাস দিলে কি বারবার নেবুলাইজ করতে হয় কিনা। সেই ক্ষেত্রে আসলে আমরা আপনাকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে না, কোনো ডিপেন্ডেন্সি তৈরি হবে না। এটা ওষুধের চেয়ে আসলে নিরাপদ। আরো ওষুধ যদি খায়, ট্যাবলেট বা সিরাপ খেলে সিস্টেমিক কিছু সাইড ইফেক্ট হয়, কিন্তু আপনি যে নেবুলাইজ দেন বা আপনি যদি ইনহেলারও যদি নেন, সেগুলি কিন্তু সিস্টেমিক সাইড ইফেক্ট অত বেশি হয় না। অর্থাৎ এগুলো একেবারে রক্ততে মিশে যাচ্ছে না, যে জায়গাটায় ফুসফুসের বা লাংসের যেই জায়গাটা তার কাজ করা দরকার ঠিক সেই জায়গায় গিয়ে কাজ করছে। সুতরাং অনেক বাচ্চাও আবার আসলে ভয় পায় এই শব্দের জন্য। যদি সম্ভব হয় আপনি নেবুলাইজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা বলি যে উইন্ডেল প্লাস দিতে পারেন, সাথে যদি আপনি বুটিকট সলিউশনটা 1 ml করে দেন, এই দুটা মিক্সচার করে যদি দিতে পারেন, এই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। আচ্ছা, যদি আপনি এটা দিতে না পারছেন, সেক্ষেত্রে 4 বছর 4 মাসে আপনি ব্রোডিল এই সিরাপটা 1 চামচ করে 3 বার দিবেন। এটা 10 থেকে 15 দিন হয়তো আপনার লাগতে পারে। নাক বন্ধ থাকলে এই ক্ষেত্রে আপনি আফরিন 0.25% এটা 2 নাকে দিবেন, দিনে 3 বার, 5 থেকে 7 দিন দিবেন। এর সাথে যদি টোফেন সিরাপটা একটু দিতে পারেন 1 চামচ করে 2 বার। আমরা এটা বলছি যে পুরো 2-3 মাস ধরে একটু দেন, যেহেতু আপনি বলেছেন যে সুনির্দিষ্টভাবে যে পরিবারে অ্যালার্জি রয়েছে, সেই সাথে চুষে খাওয়ার একটা ট্যাবলেট খেতে পারেন, মোনাস অথবা ট্রাইলক, এটা 4 মিলিগ্রাম চুষে খাবে রাতে একটা করে। এটাও 2-3 মাস আপনি একটু চালিয়ে যান। এইগুলো আপনি গ্রহণ করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। যদি দেখেন যে না আসলে ঘরঘরটা বাড়ছে, তাহলে আমাদের এটা আপনাদের উপর অনুরোধ থাকবে যে নেবুলাইজটা করলেই এই বাচ্চা দেখবেন যে পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। মেহেদী হাসান যে প্রশ্নটি করেছিলেন, তার ফুপুর জরায়ু কেটে ফেলা হয়েছে 18 তারিখ, 5 দিন যাবৎ প্রস্রাবের রাস্তা দিয়ে হালকা বাদামি বা লালচে কালারের ময়লা আসছে, এখন দুশ্চিন্তায় আছেন, দয়া করে কি করতে হবে জানাতে অনুরোধ করেছেন ডাক্তার শারমিন আব্বাসী। এই প্রশ্নের উত্তর আমরা দেব। সরাসরি আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। মেহেদী হাসান প্রশ্ন করেছিলেন তার ফুপুর জন্য। ডাক্তার শারমিন আব্বাসী। আপনি যে প্রশ্নটি করেছেন, মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি ইউরিন ইনফেকশনের জন্য ওনার হচ্ছে, কিন্তু একটি বড় জায়গা আছে এখানে, সেটি হচ্ছে যে মেয়েদের এক ধরনের ইউরিন ইনফেকশন হয়, এবং অনেক সময় আমরা জানি যে মাসিকের রাস্তাতেও অনেক ধরনের ইনফেকশন হয়, কারণ যেহেতু দুটো জায়গায় কাছাকাছি অনেক সময় কিন্তু ইনফেকশনটা মার্চ করে, বা দেখা যায় যে আমরা আরেকটি কনফিউজ হয়ে যাচ্ছি বা কনফিউশন তৈরি করছি। সেই জায়গায় এই ধরনের ব্লিডিং যদি হয়, আমাদেরকে কিন্তু একটু দেখে নেওয়ার বিষয় আছে। এই জায়গাটি হেলাফেলা আমরা করতে পারবো না। এটা হতে পারে ইউরিন ইনফেকশন, অথবা এটা হতে পারে মাসিকের মুখের যে জায়গাটি আছে সেই জায়গার কোনো ইনফেকশন। এবং আরেকটি জায়গাকে আমরা ইগনোর করতে পারি না, যে দীর্ঘদিন ধরে ইনফেকশন হওয়ার পর ওখানে কিছু পরিবর্তন আসে, তেমন কোনো কিছু আছে কিনা ওনার। তাই আমি ওনাকে অনুরোধ করবো যে আমরা তো অনেক কিছুই করে অনেক ব্যস্ত থাকি, তারপরেও যদি একটু সাক্ষাৎ একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে আমরা একটু পরীক্ষা করে নিতে পারি জায়গাটি, তাহলে কিন্তু আমাদের জন্য বেস্ট হয়, প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে সব মেয়েরা ম্যারিড আছে তাদেরকে একটু কিন্তু আমাদের জরায়ুটা পরীক্ষা করে নিতে হয়, যে সেখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। আমরা বলি যে এটি কিন্তু আমাদের একটা ন্যাশনাল অ্যাওয়ারনেস এর মধ্যেই ঢুকে গেছে, প্যাপ স্মিয়ার কালেক্ট করা, জরায়ুর মুখের রস নিয়ে পরীক্ষা করা, এবং এটি প্রতিটি জায়গাতেই অ্যাভেলেবল, ভেরি অ্যাভেলেবল। অতএব সেটি যদি করে নিয়ে একটা মেয়ে জেনে নেয় যে তার আসলে প্রেজেন্ট কন্ডিশন কি, কোনো ধরনের ওষুধপত্র প্রয়োজন আছে কিনা, এটি একটু দেখে নেওয়ার বিষয় থাকে। এন্ড থার্ড লাস্টলি আমি বলবো যে একটা ইউরিন রুটিন এন্ড কালচার টেস্ট করতে হবে। সেইটা টেস্ট করে তারপরে যদি ইউরিন ইনফেকশন থাকে, সেই কালচারের সেনসিটিভিটি অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর এই ধরনের প্রশ্নগুলোর সাথে তলপেটে খুব ব্যথা থাকে, সেখানে যদি এখন ব্যথা থাকে, সিম্পল একটা পেইন কিলার উনি নিতে পারেন। প্রচন্ড যদি ইউরিনে জ্বালা পোড়া হয়, তাহলে ইউরিন স্যাম্পলটি আগে দিয়ে তারপরে উনি হয়তো একটি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারবেন 7 থেকে 10 দিনের মধ্যে, তার আগে নয়। তো এই নিয়মগুলো মানতে হবে, কনস্টিপেশনকে প্রিভেন্ট করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। যাদের একটু ক্র্যানবায়োটিক জুস কিনে খাওয়ার মতো অবস্থা আছে, তারা একটু সেটা কিনে খেতে পারে। ক্যাপসুল ক্র্যানবায়োটিকও বাজারে পাওয়া যায়, 400 মিলিগ্রাম একটা করে 2 বেলা। এটিও যাদের ফ্রিকোয়েন্ট ইউরিন ইনফেকশন হয় তারা কিন্তু নিতে পারবেন। ফলে একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট যদি দেই, তাহলে এই ধরনের আমাদের পেশেন্ট যারা কমপ্লেন করে তারা কিন্তু ভালো হয়ে যান এবং ভালো থাকে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক ফোন দিয়েছেন আমাদের। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তী ফোনের অপেক্ষা করতে চাই, এবং এরই মধ্যে প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদেরকে পূজা লিখছে, মোয়ের জন্য, বয়স 19, তার অ্যাজমার সমস্যা, সকালে ঘুম থেকে উঠলে অনেক হাঁচি হয় ও সর্দি হয়, আর শ্বাসকষ্টের সমস্যা আছে। রাতে প্রোভেয়ার 10 খাচ্ছেন, তারপরও একই সমস্যা, আর আজ সকালে
ভোর থেকে মাথা ব্যথা, শরীর খুব ব্যথা, জ্বর 100, সকালে আর দুপুরে নাপা খেয়েছেন, তারপর মাথা ব্যথা আছে, দুটো সমস্যারই সমাধান চেয়েছে। একজন প্রবাসী ভাই লিখেছে তার সবসময় গলায় কফও জমে থাকে, তিনিও সমাধান চেয়েছেন সিঙ্গাপুর থেকে। ধন্যবাদ। আসলে দুটি সমস্যা কাছাকাছি, বিশেষ করে আমরা এই শীতের এই সময় কিন্তু এই ধরনের সমস্যা বেশি পেয়ে থাকি। অ্যালার্জি জনিত সমস্যা হবার সম্ভাবনা বা আশঙ্কা বেশি, সঙ্গে কোভিডকালীন সময় আমরা কোভিডকে উড়িয়ে দিতে পারি না। প্রথম কথা, তিনি গরম পানির ভাপ বা স্টিম গ্রহণ করতে বলি সবার জন্যই। যিনি দ্বিতীয় প্রশ্নকারী তার জন্য যেমন দরকার, আর যিনি প্রথম প্রশ্ন করেছেন তার জন্য দরকার স্টিম, দুজনেই দরকার। আমরা গরম পানির ভাপ অত্যন্ত উপকারী। দ্বিতীয়ত ঠান্ডা এবং ধুলোবালি এড়িয়ে চলা। আর গলায় কফ হলে আমরা অনেক সময় একটু সিরাপ দিয়ে থাকি, একটু সুদিং এফেক্ট করবে, অথবা একটু মধু খেতে পারে, বয়স যেহেতু কম আছে, রং চা খেতে পারে, লেবু চা খেতে পারে, আদা চা খেতে পারে, এগুলো খেলে কিছুটা উপকার পাবেন। সঙ্গে ফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 15 দিন খাবেন। মন্টিয়ার 10 মিলিগ্রাম যদি খেতে থাকেন সেটি খাবেন। আর এর সাথে এরপরেও যদি ভালো না হয়, আমরা অনেক সময় একটি প্রিকর্ডিন 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 10 দিন খেতে পারেন ভরা পেটে। সঙ্গে গ্যাস্ট্রিকের একটি ওষুধ খাবেন, আশা করি উপকার পাবেন। তবে মনে রাখতে হবে যে এটি ঠান্ডার সময়, ঠান্ডার থেকে এরকম সমস্যা হতে পারে, ভয়ের কোনো কারণ নেই। আপনাকে যে পরামর্শগুলো দিয়েছে এগুলো মেনে চললে ভালো থাকবেন। অনেক সময় আমরা একটি ইনহেলার দিয়ে থাকি, যদি দরকার মনে করি একটি বেক্সোটেল ইনহেলার 250 2 চাপ করে 2 বেলা নেবেন, তাহলে আরেকটু উপকার পাবেন। আমাদের বিশ্বাস যেটি প্রথম রোগী এবং দ্বিতীয় রোগী দুজনেই কিন্তু কাছাকাছি সমস্যা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি এগুলো মেনে চললে দুজনেই ভালো থাকবেন। প্রথম কথা হলো যে ঠান্ডা, ধুলোবালি, অ্যালার্জি জনিত খাদ্য এগুলো এড়িয়ে চলবেন। আর যেমন মশার কয়েল, অথবা যদি বাড়িতে কোনো গৃহপালিত পশু থাকে, কার্পেট থাকে, গৃহপালিত যে ধুলোবালিগুলো আছে সেগুলো তিনি দূরে থাকবেন। আশা করছি যে বড় কোনো সমস্যা না, দুজনেই ভালো হয়ে যাবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফাজ্জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আল গাদ্দাফি। জি ভাই বলুন। আমি রাজশাহী থেকে বলছি। জি ভাই বলুন, কিভাবে সহায়তা করতে পারি? ভাই আমার ওই একটি সন্তান হয়েছে, 5 থেকে 6 দিন বয়স। মাশাআল্লাহ। কি নাম ওর? ওর নাম হচ্ছে মুস্তাকিম। মুস্তাকিম। জি, মুস্তাকিমের কি হয়েছে এবার বলুন। ওর হচ্ছে চোখের ভিতরে হলুদ, আর আচ্ছা। হচ্ছে আপনার প্রস্রাবও হচ্ছে হলুদ। আচ্ছা। আর মাথার পিছনে আপনার হচ্ছে অনেক সফট, মনে হচ্ছে পানি জমে আছে মাথার ভিতরে। মাথার পিছন দিকে হ্যাঁ পানি জমে আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, অনেক সফট, নরম। অনেক সফট। বাচ্চাদের তো নিউবর্ন বেবিদের মাথা একটু নরম হবে, হাত পা গুলো নরম হবে, এটাই স্বাভাবিক। আপনার কি প্রথম সন্তান? হ্যাঁ, প্রথম সন্তান। আচ্ছা, বুঝতে পেরেছি। গাদ্দাফি ভাইয়ের প্রচুর প্রশ্ন মনে। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে ওকে নরমাল ডেলিভারি হয়েছিল কিনা? সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আছে? আচ্ছা, না, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, দুঃখিত। আসলে আমরা উত্তরটা দিচ্ছি। আসলে আপনার জন্য শুভকামনা। কিন্তু যেটা প্রথম বাচ্চা, বাচ্চার বয়সটা তো মনে রাখা দরকার। 5 অথবা 6 না, আমরা মনে করছি হয়তো 5 কিংবা 6। ধরে নিলাম যে 6 বছর বয়স। এই সময় থেকে 6 দিন বয়স শুরু করে। 6 দিন। হ্যাঁ, 6 দিন। এই সময় থেকেই আসলে একটু হলুদ হওয়া শুরু করে। আমরা বলি যে 3rd ডে থেকে এই হলুদটা হয়। কিন্তু যেহেতু বলছেন যে আসলে চোখ, অনেক সময় যেটা হয় যে মা বাবা বা কিংবা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না যে জন্ডিসটা আসলে কতটুকু হলো। আমরা বলে থাকি জন্ডিসের কিন্তু মোটামুটি ক্লিনিক্যালি দেখে কিছুটা বোঝা যায়, যে শুধুমাত্র যদি মুখে থাকে আমরা বলি যে 5, এরপর যদি দেখা যায় যে বুকের অর্ধেক পর্যন্ত চলে আসলো সেটা আমরা বলি 10, এরপর রানের অর্ধেক পর্যন্ত চলে আসলো 15, এরপর পায়ের পাতা পর্যন্ত চলে আসলো 20। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটু দেখার বিষয় আছে যে তার আসলে কতটুকু হলো। সেটা কিন্তু একটু চিকিৎসকের কাছে না গেলে আপনি কিন্তু বলতে পারবেন না। কারণ বেশিরভাগ জন্ডিস দেখা যাচ্ছে হ্যাঁ নিজে নিজে ভালো হয়ে যায়। এখন তো আমরা রোদে দিতেও বলি না, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস সেটা নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু জন্ডিস রয়েছে যে না, চিকিৎসকের কাছে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ফটোথেরাপি দিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রথম সন্তান, একটু পরামর্শ থাকবে একজন চিকিৎসকের কাছে গিয়ে, যদি যেটা সম্ভব না হয় আপনি কিছু টেস্ট করতে পারেন, যে সিরাম বিলিরুবিন, টোটাল, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট। এটা অন্তত করে যদি আমাদের কাছে দেখান, আমরা আপনাকে তখন রিপোর্টটা দেখে বলে দিতে পারবো যে এটা এমনিতেই নিজে নিজেই ভালো হবে, বারবার দুধ খাওয়ালে কিংবা অনেকে রোদে দিতে বলেন, কিংবা কোনো হাসপাতালে ভর্তি হবে, সেটা আপনাকে আমরা পরামর্শ দিতে পারবো। আর যেটা বলছেন যে পেছন দিকে পানি জমে যায়, এটা কিন্তু হয় নর্মাল ডেলিভারিতে, কিন্তু এটা হয়, এটা ক্যাপুট থাকে, ওই সময় চাপে পড়ে এই আমাদের যে স্কাল রয়েছে মাথা, তার কিন্তু হাড্ডিটা অনেক পুরু,
তারপরে কিন্তু একটা চামড়া রয়েছে, এই স্পেসটাতে পানিটা জমে যায়। অনেকে যেটাকে করেন গ্রাম দেশে বা অনেক বিভিন্ন জায়গায় যে গরম একটু সেকা দেন, অনেকে আবার এমনও হয় যে ওটা পানিটা বের করার চেষ্টা করে। এটা একদমই করবে না, তাই ইনফেকশন হয়ে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে 3 থেকে 4 মাসের মধ্যেই ভালো হয়ে যাবে। এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন, এটা ব্রেনের বা অন্য কোথাও কোনো চাপ দিবে না। সুতরাং এই জিনিসটা থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যেই পরীক্ষাটার কথা বললাম সেটা যদি একটু করে আমাদেরকে দেখান আর আমাদেরকে জানান, ইনশাল্লাহ আমাদের পরামর্শে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। আমরা একটু ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী, খাদিজা পারভিন প্রশ্ন করেছেন, তার বিয়ে হয়েছে 2 বছর প্রায়, তারা বেবির জন্য চেষ্টা করছেন। এই মাসের 15 তারিখ ডেট ছিল কিন্তু মিস হয়েছে, এখন মিস হয়েছে পিরিয়ড। 23 তারিখ হালকা স্পটিং তিনি দেখেছেন, 24-25 তারিখ ব্লাড ছিল না, 26 তারিখ আবার হালকা স্পটিং দেখেছেন। এখন তিনি কি করবেন জানতে চেয়েছেন, এটিকে সম্ভাব্য প্রেগন্যান্সি ধরে নিতে পারেন কিনা, এবং এর আগে তার সবসময় পিরিয়ড রেগুলার ছিল। এই ধরনের আসলে পেশেন্ট আমরা হরহামেশাই আমাদের কাছে আসে এবং তারা আসলে এই ধরনের কমপ্লেনই করে। এখানে আসলে একটি ডাইলেমা, কারণ যারা অনেকদিন ধরে প্রেগন্যান্সির চেষ্টা করেন তারা আসলে কনফার্ম হতে চান তারা এই মুহূর্তে প্রেগনেন্ট আছেন কিনা, আর যদি তারা প্রেগন্যান্সি নিয়ে না থাকেন তাহলে কিভাবে দ্রুত প্রেগন্যান্সি নিয়ে যাওয়া যায় সেই জায়গাটি তো তাদের চেষ্টা থাকে। তা আমাদের এই পেশেন্টের জন্য আসলে সহজ সরল যদি সমাধান আমরা বলতে চাই যে কোন টেস্টটি সবার আগে আমাদেরকে জানিয়ে দেয় যে আমি এই মুহূর্তে প্রেগন্যান্সিতে আছি নাকি নেই, সেটা হচ্ছে ব্লাডে বিটা এসিজি একটা টেস্ট করি আমরা, সেই টেস্টটি আমি অনেক অনুরোধ করবো সেই টেস্টটি করার জন্য। কারণ অনেক সময় দেখা যায়, কারণ মিস পিরিয়ডের ফার্স্ট 14 ডেজ এর মধ্যেই কিন্তু আমাদের বিটা এসিজি রিপোর্টটা পজিটিভ আসে। অনেকে বাসায় একটা স্ট্রিপ টেস্ট করেন ইউরিনে, ওটা অনেক সময় নেগেটিভ আসে। তারা হতাশ, তারা নিয়ম কানুন মানেন না। কিন্তু সেক্ষেত্রে আসলে যাদের জন্য খুব এক্সপেক্টিং থাকে প্রেগন্যান্সিটা, আমরা বলবো যে একটু কষ্ট করে আপনি যদি বাসার পাশে খুব সহজ একটা টেস্ট, এটা একটু যদি বিটিএসসি টেস্টটা করিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে। আর এই ক্ষেত্রে যেহেতু টুকটাক ব্লিডিং হচ্ছে, যদি বিটিএসসি টেস্ট পজিটিভ আসে, প্রেগন্যান্সি থাকে, তাহলে আমরা বলবো একটা আল্ট্রাসাউন্ড করতে। তারপরে আল্ট্রাসাউন্ড করে আপনি কনফার্ম হবেন যে পেছনে কোথাও কোনো রক্ত জমাট বাঁধা আছে কিনা বা ব্লিডিংটা আসলে কোত্থেকে আসতেছে। যদি সেটা হয় তাহলে তো সেই অনুযায়ী আমাদেরকে হরমোনাল সাপোর্টে যেতে হবে, আমাদেরকে জানালে আমরা পরবর্তীতে বলবো। বা যে কয়দিন আপনি বিটিএসসি করাতে পারছেন না, আল্ট্রাসাউন্ড করতে পারছেন না, আপনি যদি একটু রেস্টে থাকেন, ভারী কাজ না করেন, আপনার জন্য ভালো হয়। আর যদি প্রেগন্যান্সি না হয়, 2 বছর চেষ্টা করছেন তারপরেও হচ্ছে না, আমরা আমাদের আয়োজনে প্রতিদিনই বলি যে ইভালুয়েশন হাজবেন্ড এন্ড ওয়াইফ বোথ, আপনার হরমোন, আপনার আল্ট্রাসাউন্ড, হাজবেন্ডের সেভেন অ্যানালাইসিস, তার হরমোন, এটি করে আমাদেরকে জানালে নেক্সট আমরা ফলো আপটা করব। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আব্দুল শহীদ লিখছেন তার ভাগ্নির জন্য, যার বয়স 3 মাস 24 দিন, এখন রোটা ভাইরাস টিকা খাওয়াতে চান। কারো কারো মতে 2 ডোজ, আবার কারো কারো মতে 3 ডোজ খাওয়াতে হয়। কেউ বলেন 6 মাসের মধ্যে, আবার কেউ বলেন 8 মাসের মধ্যে ডোজ শেষ করতে হয়। কোনটা সঠিক জানতে চেয়েছেন। উল্লেখ্য যে তার ভাগ্নি আগামী 30 ডিসেম্বর সরকারি টিকার পেন্টা-3, OPV3, PCV3, IPV2 এর 3য় ডোজ রয়েছে। এটা কি রোটা ভাইরাসের টিকার সাথে সাংঘর্ষিক কিনা? ডাক্তার আবু সাইদ শিমুল। এখানে আছে 3টি ধাপে আমি উত্তরটা দিতে চাই। প্রথম কথা হচ্ছে রোটা ভাইরাসের বা এরকম ডায়রিয়ার টিকা আমাদের কাছে এসে বলেন যে না আপনি রোটা ভাইরাসের টিকা দিব বা ডায়রিয়ার টিকা দিতে চাই। এখানে কিন্তু আমরা এখানে স্ট্রেনের বিষয় রাখি, যে আমরা এখন করোনার জন্য জানি এই সুবাদে যে প্রতিটা ভাইরাস যে সবকিছু হুবহু প্রতিটা দেশে এক তা কিন্তু না। এখন আমরা যুক্তরাজ্যের কিছু স্ট্রেনের কথা বলছি, যে আমাদের করোনা ভাইরাস বিভিন্ন দেশে বিভিন্ন স্ট্রেন, রোটা ভাইরাসের কিন্তু এই ধরনের স্ট্রেন রয়েছে। আমাদের দেশে যে ধরনের রোটা ভাইরাসটা হয়, বাইরে থেকে যেসব যে টিকাগুলি আসে তার ক্ষেত্রে দেখা যায় পুরোপুরি মিলে না, স্ট্রেনে কিছুটা ভিন্নতা রয়েছে। সুতরাং এই টিকা দিলেই যে আপনি রোটা ভাইরাস থেকে বাচ্চারা একেবারে মুক্ত থাকবে সেটা নিয়ে বসে থাকলে হবে না। আপনাকে যে অন্য যেসব জিনিস, যে পানি ফুটিয়ে খাওয়া, ফিল্টার করে খাওয়া, সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কারণ এই টিকা দিলে পুরোপুরি আসলে একেবারে কাভারেজ দেয় না। সুতরাং এইটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যারা সামর্থ্যবান সেজন্য তাদেরকে বলে যে হ্যাঁ আপনি চাইলে দিতে পারেন। এটা সবচেয়ে ভালো হয় 6 মাসের মধ্যে দিলে, কিন্তু এরপর আপনি দিতে পারেন 8 মাস না, আরো বেশি দিলেও আপনার কোনো ক্ষতি নেই। কারণ এই ভাইরাসটা 2 বছরের মধ্যে আসলে খুব বেশি আক্রান্ত করে, তো সেজন্য এই সময়ে দিয়ে দিতে বলি। এখন বলছেন 2 ডোজ না 3 ডোজ, 2 রকমের টিকা রয়েছে, রোটারিক্স, রোটাটিক। আসলে কোন ব্র্যান্ডের টিকা নেবেন সেই জন্য আপনি চিকিৎসকের কাছে গেলেই উনি আপনাকে বলে দিবে আসলে এটা 2 ডোজ দিবেন না 3 ডোজ দিবেন। এটা হচ্ছে আলাদা আলাদা না, বিভিন্ন জনের কথা না, এটা ব্র্যান্ড অনুযায়ী, কোম্পানি অনুযায়ী এটা ভাগ করা। সুতরাং চিকিৎসকের কাছে গেলে আপনি জানবেন। আর যে প্যান্টটা যে ভ্যাকসিন দিচ্ছেন নিয়মিত, তার সাথে এটা একেবারেই সাংঘর্ষিক না, আপনি দিয়ে দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। নুসরত জাহান রিফা লিখছেন করোনা পজিটিভ হওয়ার পর থেকে SGPT বাড়া শুরু করেছে। 21 দিনের SGPT 1350, লিভারের সব রিপোর্ট নর্মাল,
অ্যারোস্কাল এবং হেপামার্স খাচ্ছেন ডেইলি 2টা করে, এখন কি করণীয় জানতে চেয়েছেন? আমি যে ভাইরাস থেকে শরীরের বিভিন্ন অর্গান ক্ষতি করতে পারে লিভার, তার মধ্যে একটি অন্যতম। আমরা যেমন জানি ভাইরাস থেকে, বিশেষ করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্টের ক্ষতি হয়, ফুসফুসের ক্ষতি হয়, কিছু কিছু গবেষণা এসেছে লিভারের ক্ষতি হয়, লিভার ইঞ্জুরি হয়ে, লিভারের ওদা হয়ে, হেপাটাইটিস হয়ে এসজিপিটি বাড়তে পারে। কিন্তু তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে শুধু এসজিপিটি বেড়েছেন, অন্যান্য যে মার্কার গুলো আছে সেগুলো বাড়েনি। সাধারণত যদি ইঞ্জুরি হয়ে থাকে এসজিপিটির সাথে অন্যান্য মার্কার গুলো বাড়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে। আরেকটি বিষয়, লিভারে কোভিড ছাড়াও কিন্তু অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যেমন আমরা জানি যে ফ্যাটি লিভার থাকতে পারে, অথবা ভাইরাল মার্কার যে এসবিএস পজিটিভ আছে কিনা বা হেপাটাইটিস সি ভাইরাস আছে কিনা, সেই পরীক্ষাগুলো করানো দরকার। তবে যেহেতু এসজিপিটি অনেক বাড়তি তিনি লিখেছেন, আর যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো খাবেন, সঙ্গে বেশি করে পানি পান করবেন, সূর্যের আলোতে যাবেন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাবেন। এবং আমরা যেটি বলছি যে আঁশযুক্ত খাবার খেতে যদি কোষ্ঠকাঠিন্য না হয়, একটু ফলো আপে থাকতে হবে এবং আল্ট্রাসাউন্ড করতে পারেন। আবারও অনেক সময় আমরা যে বললাম যে ভাইরাল যে মার্কার গুলো, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের পরীক্ষাটি করবেন এবং যদি মনে করি যে তার লিভারের ফ্যাটি থাকতে পারে, একটি কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ দিতে পারে, ট্যাবলেট অ্যাটোভা 10 মিলিগ্রাম। তবে আবারও বলছি, যদি ফ্যাটি লিভার থাকে সেটি নিশ্চিত হতে হবে, তারপরে আমরা অ্যাটোভা 10 মিলিগ্রাম দেবো। আর নইলে আমরা এই মুহূর্তে অ্যাটোভা এই ওষুধ খাবেন না, আরেকবার পরীক্ষা করে দেখবেন কয়েকদিন পরে যে এই যে এসজিপিটি এটি বাড়ছে কিনা, সঙ্গে অন্যান্য যে ভাইরাল মার্কার আছে এসজিপিটি, এসজিওটি, সিরাম বিলিরুবিন এবং একটি আল্ট্রাসোনোগ্রাম, এই পরীক্ষাটি করে লাগলে 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে একটু আবার রিপিট করতে পারেন, তাহলে আমাদের পক্ষে আসলে বোঝা সম্ভব হবে। তবে আবারও বলছি, যদি ভাইরাল এই ইনজুরি হয়ে থাকে লিভারের, এতে ভয়ের কোনো কারণ নেই। আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধ খাবেন এবং বিশ্রামে থাকবেন। আমাদের দৃঢ় বিশ্বাস এটি একসময় পুরোপুরি ভালো হয়ে যাবে, আমরা সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আপনার কাছে আরো একজন প্রশ্ন করেছেন আলমগীর হাসান, নিচে 3বার তিনি পরামর্শ চাই লিখেছেন। আসসালামু আলাইকুম, তার নাম আলমগীর হোসেন, 43 বছর তার বয়স, তিনি হার্টের পেশেন্ট, হার্টের মেডিসিন খাচ্ছেন। বর্তমানে তার পিঠে ভার লাগে এবং পিঠে ব্যথা হয়। প্রফেসর মোস্তফা জামান স্যার নাপা খেতে বলেছেন, নাপা খেলেই কি ঠিক হয়ে যাবে কিনা? এটি আসলে আমরা ওষুধের মাধ্যমে পুরোপুরি নিবারণ হবে না। তার হার্টের এবং অন্যান্য যে ওষুধগুলো তিনি খাচ্ছেন এবং সেগুলো নিয়ন্ত্রণ আছে সেগুলো খাবেন। তার বর্তমান যে সমস্যা সেটি তার সার্ভাইকাল স্পন্ডাইলিটিস, অর্থাৎ তার ঘাড়ে যে সমস্যাটি হচ্ছে, ঝুঁকে কাজ করবে না, ভারী কাজ করতে মানা করি আমরা। নাপা খেলে সাময়িক একটু উপকার পাবে, কিন্তু ভালো হবে না। ভালো হতে গেলে তাকে ব্যায়াম করতে হবে, শরীরে ওজন কমাতে হবে এবং কিছু ব্যায়াম আমরা সবসময় বলে থাকি। তবে ব্যথা কমানোর জন্য আমরা বলবো নাপাতে যদি পুরোপুরি না কমে, ক্যাপসুল ইন্ডোমেট এসআর এটি প্রতি রাতে একটু করে খাবেন, যদি ব্যথা হয় ভরা পেটে খাবেন। তবে মনে রাখবেন, অনেক সময় সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আমরা একটি সার্ভাইকাল কলার ব্যবহার করতে বলি। মূল বিষয় শরীরের ওজন কমানো এবং ব্যায়াম করতে হবে। ব্যায়ামটি কি আমরা সবসময় দেখাচ্ছি যে হাত দুটো নিয়ে দেওয়ালের মধ্যে আমরা চাপ দিতে বলি, এই জায়গার মাংসপেশিগুলো এবং হাড়ের মাংসপেশি এবং অস্থি সন্ধিতে চাপ করলে এই ব্যায়ামটি করে ভালো থাকবে। অনেক সময় আমরা পিছনে এই ব্যায়ামটি করতে বলি, এভাবে করে, এবং পিছনে পানি খরচের জন্য যে ব্যায়ামটি দেখে থেকে সবসময় এই 3টি ব্যায়াম আপাতত করবেন। সঙ্গে আবারও বলছি, ওজন কমাবেন এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন। আমাদের দৃঢ় বিশ্বাস নিয়ে ভালো হবেন। এই সমস্যাটি হার্টের কোনো সমস্যা নয়, এটি তিনি এক্সারসাইজ করে এবং নিয়ম মেনে একদম ভালো হতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি সুস্থ হয়ে যাবেন। নাসিমা আক্তার লিখছেন, তার ডায়াবেটিস খালি পেটে ছিল 5.5, ভরা পেটে 6.5 কিংবা 7.5 পর্যন্ত থাকে। তিনি প্রেগন্যান্সির চেষ্টা করছেন, এটা ছাড়া তার আর কোনো সমস্যা নেই। আপনার কাছে সাজেশন চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী, কি তার করণীয়? করণীয় কিছুই নাই, আমাদের বডি ওয়েটটাকে করণীয় পর্যায়ে রাখতে হবে। এটা যেন আমি ওভারওয়েট না হই, ব্লাড সুগার যেন আমার শুট না করে, এবং খাবার দাবারের মধ্যে একটু কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড করতে হবে, প্রোটিন, ভেজিটেবল, ফ্রুটস এগুলো প্রপারলি খেতে হবে। এবং যদি একটু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটার ওনার যে জায়গাটি আছে সেটি যদি উনি নিশ্চিত করতে পারে, আমরা মনে করি যে কঠিন কিছু নয়। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাঈদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। প্রফেসর মোস্তফা জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিতে চাই। যারা যেখান থেকে বসে আমাদের দেখছিলেন তাদের শুধু এতটাই বলবো যে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, আমরা চাইলেই অনেক সমস্যার সমাধান নিজের হাতে রয়েছে, যেটা চাইলেই আমরা একটা সমাধানের পথে হাঁটতে পারি। তবে প্রথম যে বিষয়টি খুব বেশি প্রয়োজন, মানসিকভাবে দৃঢ়তা এবং একই সাথে সংকল্পবদ্ধ হয়ে সেই সমাধানের পথে আমাদের হাঁটতে যাবার
মানসিকতাটা ঠিক করতে হবে। তাতে করে হয়তো আমরা এই যাত্রায় সবাই মিলে সুস্থ থাকতে পারবো। ওই যে হাত জীবাণুমুক্ত করবার বিষয়টি, মাস্ক পরবার বিষয়টি, এই বিষয়টায় দৃঢ়ভাবে মানসিক শক্তি সঞ্চয় করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।